প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। সুপ্রভাত। প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে বলবো আমাদের বিষয়বস্তু যা প্রত্যেকটি সময় প্রতিদিনের রবীন্দ্রনাথকে আরও সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করছে এই আমাদের কর্তৃপক্ষ, এবং অবশ্যই আজকে যে বিষয়বস্তু তারও একটা গুরুত্ব রয়েছে এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়ে। অবশ্যই প্রতিদিনের রবীন্দ্রনাথে আমাদের আজকে বিষয়বস্তু রবীন্দ্রনাথ ও দিলীপ কুমার রায়। আজকে আমরা এই দুই মহান ব্যক্তিত্বকে নিয়েই এগিয়ে চলব। দিলীপ কুমার রায় দ্বিজেন্দ্রলাল রায়ের সন্তান, সুপুত্র। তার সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক, কতটা আত্মিক বন্ধন ছিল রবীন্দ্রনাথের সঙ্গে দিলীপ কুমার রায়, আমরা এই নিয়েই আজকের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথকে এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের এই অনুষ্ঠান আরও সুন্দর করার জন্য যিনি আমাদের সাথে রয়েছেন তিনিও আমাদের পরিবারের সদস্য, সৌরভ। অনেক অনেক সুপ্রভাত সৌরভ। সুপ্রভাত সবাইকে, সুপ্রভাত। একদম তার সঙ্গে আমাদের যন্ত্রাংশের সঙ্গে শিল্পীদের সুপ্রভাত জানাবো, কিবোর্ড পিয়ানোতে অভিজিতাকে সুপ্রভাত জানাবো, তবলায় মৃগাঙ্কদাকে, অক্টোবরে বিক্রমকে, এবং অবশ্যই আমাদের সমস্ত টেকনিশিয়ানস ভাইদের এবং আপনাদের সুপ্রভাত জানিয়ে অনুষ্ঠান শুরু করব প্রতিদিনের রবীন্দ্রনাথ। তবে তার আগে সম্মান জানাবো সকলে মিলে শান্তিদেব ঘোষকে, যার আজকে মৃত্যুদিন। 1999 সালে আজকের দিনে 1 ডিসেম্বর 89 বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তিনি রয়ে গিয়েছেন আমাদের মাঝে বিশ্বকবির স্মৃতিতে এবং আমাদের সাথে। শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ সৌরভের গান দিয়ে। আমি প্রেম পর্যায়ের একটি পূজা পর্যায়ের একটি গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করি। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে, নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। তোমার যোগে দিয়েছ ভার বাজাই আমি বাঁশি, গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্না হাসি।
যোগে দিয়েছ ভার বাজাই আমি বাঁশি গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্না হাসি এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি জয়ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ ধন্য হলো ধন্য হলো মানব জীবন জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। খুব সুন্দর শুরুয়াত সৌরভ, তার কারণ আমরা জানি বিশ্বকবির গানের অনেকগুলো আঙ্গিক রয়েছে। একদম জগতে আনন্দ যজ্ঞে এই গানটি ধ্রুপদাঙ্গের মধ্যে পড়ছে, তাই তো, খেয়ালাঙ্গের মধ্যে পড়ছে। তো এই যে শাস্ত্রীয় সঙ্গীত, কেন আমি এই প্রসঙ্গ তুললাম তার একটি কারণ হচ্ছে খেয়ালাঙ্গ, ধ্রুপদাঙ্গ, শাস্ত্রীয় সঙ্গীতের ছোঁয়া বিশ্বকবির গানের মধ্যেও আমরা পাই, বিভিন্ন আঙ্গিকের মধ্যে অন্যতম এটি। আর যার কথা বলবো দিলীপ কুমার রায়, যিনি ডিএল রায় অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র ছিলেন। তার কণ্ঠস্বর, প্রথমত গানের বা সঙ্গীতে তার অনবদ্য দক্ষতা এবং তার স্বকীয়তা, তার কণ্ঠস্বরে একটা স্বতন্ত্র ভাব তার কণ্ঠস্বরে রবীন্দ্রনাথকে মুগ্ধ করেছিল। আসলে দিলীপ কুমার রায়ের পিতা অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়ের ভালো বন্ধু ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই সূত্রে, বাবার সূত্র ধরেই কিন্তু বিশ্বকবির সঙ্গে পরিচিতি দিলীপ কুমার রায়। তার মানে কতটা ছোট ভাবুন, সন্তান সম। কিন্তু অদ্ভুত বিষয়, বলে না শিল্পসত্তা একটা কথা বলে, রবীন্দ্রনাথের সঙ্গীত মন, শিল্প মন, তার চেতনাবোধ এবং তার সঙ্গে তার আধ্যাত্মিক চিন্তা ভাবনা, এই এক অদ্ভুত সংমিশ্রণ ঘটেছিল দিলীপ কুমার রায়ের সাথে। তাই বলা যায় দিলীপ কুমার রায় রবীন্দ্রনাথের খুব ভালো বন্ধু ছিলেন। যতই তার সন্তান সম হোক না কেন, ওই তার হৃদয়ের যে চিন্তা ভাবনা, সে আত্মিক যে টান, সেটা অদ্ভুতভাবে আমরা দিলীপ কুমার রায়ের সঙ্গেই রবীন্দ্রনাথের পাই। এবং রবীন্দ্রনাথ প্রশংসা করেছিলেন দিলীপ কুমার রায়ের একটি গান, যে এখনো গেল না আধার, সম্ভবত দিলীপ কুমার রায় বলছে আমার এখনো মন ছুঁয়ে যায় গান। আরো অনেক বিষয় রয়েছে, আমি সেরকম কিছু তথ্য এনেছি। হ্যাঁ, কারণ সৌরভ থাকা মানে এটা তো ভাবতে হবে একজন শিক্ষক, তার কাছ থেকে ধৃষ্টতা আমি চেষ্টা করছি, কারণ সৌরভ আরো ভালো বলতে পারবে। আমি কিছু তথ্য পেয়েছি, সেগুলো যারা রবীন্দ্র অনুরাগী তারা জানেন, কিন্তু তাও আমার একটু আজকে যখন এই সুযোগটা আমি পেয়েছি, তখন এখানে প্রথম একটি গান যেটা সঙ্গীত চিন্তা থেকে আমরা কিছু তথ্য পাই, সেখানে তুমি নব নব রূপে এসো প্রাণে বলে একটি রবীন্দ্রসঙ্গীত আছে। এবার এখানে দিলীপ কুমার রায় রবীন্দ্রনাথ ঠাকুরকে যখন লেখেন, এই গানটি নিয়ে ওনার কিছু জিজ্ঞাসা থাকে, তার উত্তরে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, নব নব রূপে এসো প্রাণে এই গানের অন্তিম পদগুলির কেবল অন্তিম দুটি অক্ষরের দীর্ঘস্বর স্বরের সম্মান স্বীকৃত হয়েছে। মানে একটু জাস্ট গিয়ে আমি উদাহরণটা দেখিয়ে তারপর গানটা গাইব। এই আমরা যখন পড়ি না, তুমি নব নব রূপে এসো প্রাণে, প্রাণে, হ্যাঁ, কিন্তু উনি বলছেন যে আমার এই গানের সুরের জন্য
তার আগে একটা কথা লেখা আছে যেখানে উনি বলছেন যে এমন কিছু গান আমি রচনা করেছি যেটা তোমরা হয়তো ভাববে যে এটা এটা কি রকম করে এলো, মানে কাব্যের সঙ্গে ওনার মিলছে সুরের না কেন? যে হ্যাঁ, মিল সুরের, সেটা হ্যাঁ, নেই। একদম। তো উনি বলছেন যে এই গানগুলো আগে আমার সুর তৈরি হয়ে গেছিল, পরে কথা এসছে, তো সেই কারণে কথা সুরের দাসত্ব স্বীকার করতে বাধ্য হয়েছে। তো এই প্রাণে কথাটা, মানে আমরা যখন বলছি তুমি নব নব রূপে এসো প্রাণে, কিন্তু গানের সময় প্রাণে হ্যাঁ, এই একদম। করতে হচ্ছে, মানে যখন কেউ যদি আবৃত্তি করেন তিনি যেভাবে বলবেন গানের সুরের একেবারেই তা দাসত্ব না। ক্ষেত্রে স্বীকার আমরা তো করা প্রাণে হচ্ছে। মানে দুটো হ্যাঁ। শব্দে শেষ করি। আবার এসো এই তুমি নব নব রূপে এসো প্রাণে, এটা গেল। তারপরে আর এখানে বলছেন দেখো এই গানটার ভেতরে আর একটা জায়গা আছে যেখানে এসো দুঃখে সুখে এসো মর্মে, ওই প্রাণের সঙ্গে তাহলে প্রাণে না করে মর্মে, এটা উনি করেননি, বলছেন ওইটাই বলছেন ব্যতিক্রম। ওখানে কিন্তু উনি মর্মেটা তাড়াতাড়ি বলে দিয়েছেন মর্মে। যে এসো দুঃখে সুখে এসো মর্মে, হ্যাঁ, এইটা করেছেন। তো এই ব্যাপারটা আমি একটু মানে খুব যেটা উনি ভালো যেটা একটা বলছেন। তথ্য আমরা পেলাম। আসলে দিলীপ কুমার রায়ের, সৌরভ তুমি নিজেও জানো, সেটা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত ভীষণ ভালোবাসতেন এবং খুব ভালো গাইতেন দিলীপ কুমার রায়। আর মজার বিষয় হচ্ছে পিতামহ শাস্ত্রীয় সঙ্গীত ভালোবাসতেন, ওইখান থেকে দিলীপ কুমার রায়ের শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি টান। এবং বাবার গান প্রথম প্রথম কিন্তু উনি খুব একটা মেনে নিতেন না, কারণ দ্বিজেন্দ্রলাল রায়ের গানের ধারা আলাদা ছিল, আমরা জানি ওই সময়। কিন্তু দ্বিজেন্দ্রলাল রায় বলে দুঃখ অভিমান করেছিলেন, বলেছিলেন সন্তানকে এখন বুঝবি না আমি কি রেখে গেলাম, পরে বুঝবি। এবং সেটা রবীন্দ্রনাথের সঙ্গে তার যখন সখ্যতা তৈরি হলো তখন বুঝলেন যে গানের মাহাত্ম্য কি, বিশ্বকবির এবং অবশ্যই তার পিতার। চলে যাব গানে। তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে, এসো গন্ধে বরণে গানে, তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে। এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে সুধাময় হরষে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে সুধাময় হরষে, এসো মুগ্ধ মুদিত দুনয়নে, এসো গন্ধে বরণে গানে, তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে। এসো নির্মল জলকান্ত, এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত, এসো এসো হে বিচিত্র বিধানে, এসো এসো হে বিচিত্র বিধানে, এসো দুঃখে সুখে এসো মর্মে, এসো নিত্য
এসো দুঃখে সুখে এসো মর্মে, এসো নিত্য নিত্য সব কর্মে, এসো সকল কর্ম অবসানে, এসো গন্ধে বরণে গানে, তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে, এসো গন্ধে বরণে গানে, তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে। দিলীপ কুমার রায়ের চিন্তা ভাবনাও ছিল তৎকালীন সময়ে স্বতন্ত্র, কারণ তিনি একটা কথা বলতেন যে কোনো শিল্পী যখন গান গাইবেন, পরিবেশন শুধু না, নিজের জন্যও গাইবেন, সেই গানটায় যেন তার নিজস্বতা ছোঁয়া পায়। সে যে এই গানের মধ্যে প্রবেশ করেছে, সে গানটাকে উপলব্ধি করেছে, সে উপলব্ধি বোধটা যেন গানের মধ্যে থাকে, অর্থাৎ সহজ সরলতা যেন থাকে। বিশ্বকবি বলছেন গানের কথার সহজ সরলতাই শব্দ বা সুর, এই সংমিশ্রণে হচ্ছে গান, এবং তার মধ্যে যত সহজতা যত সরলতা থাকবে তত যে কোনো ধরনের শ্রোতার মনকে ছুঁয়ে যাবে। বিশ্বকবি এবং দিলীপ কুমার রায়ের যে সুন্দর এক সম্পর্ক ছিল, তা শুধুমাত্র একটা শিল্পী সত্তা বা তাদের সাহিত্যিক মন, তাদের সঙ্গীতজ্ঞ মন তার সঙ্গেই যে বেঁচে ছিল শুধু তাই নয়, তার পাশাপাশি রবীন্দ্রনাথও দিলীপ কুমার রায়কে সেই বন্ধুত্বের পর্যায়েতে তিনি মনে করতেন যে রবীন্দ্রনাথের অনেক অনেক প্রাণের কথা, অন্তরের গভীরের কথা, যা হয়তো অন্য কাউকে তিনি বলেননি, দিলীপ কুমার রায়ের সঙ্গে তিনি কিন্তু ভাগ করে নিতেন সেই কথা, সেই স্মৃতি। তার কারণ শিল্পী মানেই হচ্ছে মনের মধ্যে অনেকের অবস্থান, আমরা বলে থাকি, সেটাকে সুন্দরভাবে ধরতে হবে। অবস্থান তখনই আসে, একজনকে আমার ভালো লাগলো, তার তেমনই একটি গুণ আমার ভালো লেগেছে এবং সেখান থেকে আমি একটা সৃষ্টি করছি। বিশ্বকবির অদ্ভুত একটা সৃষ্টিশীলতা আমরা অনেক পাই, অনেক বিশেষ করে গবেষকদের কাছ থেকেও আমরা জেনেছি, তাদের বই পড়ে যেগুলো জেনেছি, যে রবীন্দ্রনাথ সবসময় ভালোবাসতেন। এই ভালোবাসা হচ্ছে সেই ভালোবাসা যে ভালোবাসার মধ্যে থাকবে সৃষ্টি, যে ভালোবাসার মধ্যে থাকবে প্রতিভা। এবং দিলীপ কুমার রায়কে সেই সমস্ত ভালোবাসা কিন্তু তিনি ভাগ করে দিতেন, যে হ্যাঁ এই ঘটনা আমার সাথে ঘটেছে, তার পরবর্তীকালে আমার সৃষ্টির এই ধাপ আমি এগিয়েছি। দিলীপ কুমার রায় কিন্তু সেগুলি সুন্দরভাবে শুনতেন এবং তার নিজস্বতাও কিন্তু ফুটিয়ে তুলতেন। আমি অবশ্যই সৌরভের কাছে যাব। সৌরভ কিছু বলতে চাইছো? হ্যাঁ, আমার এবার পরবর্তী যে গানটি গাইব, গানটি প্রকৃতি পর্যায়ে শরৎ ঋতুর গান, কিন্তু ওই যেহেতু আজকের আমাদের দিলীপ কুমার রায়কে নিয়ে আলোচনা, তো উনি পরের একটা গান যেটা অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, এটা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে কিছু জিজ্ঞাসা করে চিঠি লিখেছিলেন। তার উত্তরে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, ওই একটু আগে যেরকম বললাম যে এইগুলো আজকে আমি যেগুলো বলছি, যে এই অংশটাতে যেটা দিলীপ কুমার রায়কে লিখিত বলে আমরা সঙ্গীত চিন্তা থেকে পাচ্ছি, যে আমরা যখন বলি অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, কিন্তু গানের জন্য উনি করেছেন অমল ধবল পালে লেগে, এই আ করে যে টানা, এইটা এইখানে লিখছেন, এ গানে গানই মুখ্য কাব্য গৌণ, অতএব তালকে সেলাম ঠুকে ছন্দকে পিছিয়ে থাকতে হলো। তালকে সেলাম ঠুকে ছন্দটাকে পিছিয়ে থাকতে হলো।
যদি বলো পাঠকেরা তো শ্রোতা নয়, তারা মাফ করবে কেন? হয়তো করবে না, কবি জোড়হাত করে বলবে, তাল দ্বারা ছন্দ রাখলাম, ত্রুটি মার্জনা করবেন। অসাধারণ। মানে বুঝতে পারছেন যে টুকরো টুকরো যে তথ্য উঠে আসছে, তাতে কেন আজকে দিলীপ কুমার রায়কে এই কথাগুলো, যেহেতু উনি জিজ্ঞাসা করেছেন শুধু তা নয়, জিজ্ঞাসা মনে ছিলেন জিজ্ঞাসা দিলীপ মনে কুমার ছিলেন রায়, বলেই কিন্তু সেটাকে সবাই উনি এগুলো জানেন ধরতে যে এর পারেন। ব্যাখ্যা একমাত্র দিলীপ কুমার রায় বুঝতে পারবেন যে আমি কি বলছি এবং সে কতটা বুঝতে পারছে। তো আজকে এই গানটি আমি শরৎ পর ঋতু বলে দেখছি না, দেখছি এই চিঠির এক্সাম্পলটা একটা অংশ হিসেবে। অমূল ধবল পারে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাবা। অমূল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাবা। অমূল ধবল পালে লেগেছে। কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধান, কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধান, এসে যেতে চায় মন, ফেলে যেতে চায় এই কিনারায়, সব চাওয়া সব পাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাবা। অমূল ধবল পালে লেগেছে। পিছনে ঝরিছে ঝড়ো ঝড়ো জল, গুড়ু গুড়ু দেয়া ডাকে, মুখে এসে পড়ে অরুণ কিরণ, ছিন্ন মেঘের ফাঁকে। পিছনে ঝরিছে ঝড়ো ঝড়ো জল, গুরু গুরু দেয়া ডাকে, মুখে এসে পড়ে অরুণ কিরণ, ছিন্ন মেঘের ফাঁকে। ওগো কান্ডারি কে গো তুমি, কার হাসি কান্নার নরধাম। ওগো কান্ডারি কে গো তুমি, কার হাসি কান্নার ধাম। ভেবে মরে মোর মন, কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র, কি মন্ত্র হবে গাওয়া, দেখি নাই
কভু দেখি নাই, এমন তরুণী বাওয়া, অমূল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া। দেখি নাই কভু দেখি নাই, এমন তরুণী বাওয়া, অমূল ধবল পালে লেগেছে। কি অসম্ভব গান! আমার আজকে একটা জায়গায় একটু সুর সমস্যা হচ্ছে, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম। দিলীপ কুমার রায়ের লেখা উত্তরের রবীন্দ্রনাথ, দিলীপ কুমার রায় লিখেছিলেন রবীন্দ্রনাথকে নিয়ে, যে বইটির মধ্যে রবীন্দ্রনাথের আধ্যাত্মিক চিন্তা তার সঙ্গে তার কাব্যিক মন এক মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। এই উত্তরের রবীন্দ্রনাথ বইটিতে রবীন্দ্রনাথের চিন্তাভাবনাকে ঢেলে সাজিয়ে বলতে পারি দিলীপ কুমার রায় তুলে ধরেছিলেন। এবং রবীন্দ্রনাথের প্রত্যেকটি রচনার মধ্যে যে এক অদ্ভুত আধ্যাত্মিকতার ছোঁয়া, সেটা প্রেম পর্বেই বলুন, পূজা পর্বেই বলুন, প্রকৃতি পর্বেই বলুন, প্রত্যেকটি ক্ষেত্রে যে তার এক আধ্যাত্মিক মন, এক চেতনাবোধ প্রকাশ পেয়েছে বারংবার সেই উত্তরের রবীন্দ্রনাথ বইটিতে তিনি উল্লেখ করেছেন। শুধু তাই নয়, রবীন্দ্রনাথের সঙ্গে তার যে একেবারেই গভীর আলাপচারিতা, সে তারও কিন্তু অনেক তথ্য আমরা পাই। এবং দিলীপ কুমার রায় আরও বই রয়েছে, স্মৃতিচারণ বলে একটি বই রয়েছে, যেখানে তিনি তার পিতাকে নিয়েও লিখেছিলেন, দ্বিজেন্দ্রলাল রায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে লিখেছেন। আরেকটি তার বিখ্যাত বই আছে অ্যামং দ্য গ্রেট, অর্থাৎ তীর্থঙ্কর, যেখানে রবীন্দ্রনাথ 5 জনকে নিয়ে লিখেছিলেন। এই তীর্থঙ্করে অ্যামং দ্য গ্রেট বইটিতে রবীন্দ্রনাথ, ঋষি অরবিন্দ, তার সঙ্গে ছিলেন অবশ্যই রোমারোলা এবং রাসেল থেকে শুরু করে অবশ্যই মহাত্মা গান্ধী। কেন আজকে দিলীপ কুমার রায়ের আজকে আলোচনার বিষয়বস্তু, তার কারণ হচ্ছে তার চেতনাবোধ কোথাও রবীন্দ্রনাথের চেতনাবোধের সঙ্গে যেন মিলেমিশে একাকার হয়েছিল, যার জন্যই তাদের সখ্যতা ছিল। একটা ছোট্ট বিরতি নেব, আমরা ফিরবো আজকের এই তথ্য এবং অবশ্যই সৌরভকে নিয়ে। বিরতির পর সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ, আজকের বিষয়বস্তু রবীন্দ্রনাথ ও দিলীপ কুমার রায়। আমরা দিলীপ কুমার রায় এবং রবীন্দ্রনাথ নিয়ে পথ চলছি। আমাদের সঙ্গে সৌরভ রয়েছেন এবং তার সঙ্গে রয়েছে তথ্য, এবং আমাদের যন্ত্রণার সঙ্গে শিল্পীরা, আমাদের টেকনিশিয়ানস ভাই এবং আপনারা অবশ্যই আমাদের সাথে। বিরতির পর ফিরলাম। সৌরভ, কোন গানে যাব? পরের গান যেখানে আলোচনা করা হয়েছে নিভৃত প্রাণের দেবতা, এই গানটির ওপরে, পূজা পর্যায়ের একটি গান। এই গানের রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন দিলীপ কুমার রায়কে, এই গানের ছন্দ তুমি কি নিয়মে পড়ো আমি ঠিক বুঝতে পারছি না। দেবতা শব্দের পরে একটা দীর্ঘ জ্যোতি আছে, মানে গানটার মধ্যে নিভৃত প্রাণের দেবতা, এই আ আ করে যে টানাটা, এটা বলছেন একটা দীর্ঘ জ্যোতি আছে, সেটা কি রাখো না? যদি সেই জ্যোতিকে মান্য করে থাকো তাহলে দেখবে দেবতা এবং খোলদার, মানে গানটার মধ্যে নিভৃত প্রাণের দেবতা যেখানে যাকে লেখা, ঠিক তার নিচের লাইনে লেখা আছে ভক্ত সেথায় খোলদার, অর্থাৎ দেবতা আর খোলদার। এটা ওই খোলদার কথাটা অনেকটা আছে, সেটা খোলদারে কিন্তু ওইটা নেই, মানে জ্যোতিটা নেই, কিন্তু দেবতার সাথে ওটাকে সেম রাখার জন্য, মানে ওই মাত্রাটাকে উনি ওই জ্যোতিটাকে ব্যবহার করেছেন, সেটাই বলেছেন। যদি সেই জ্যোতিকে মান্য করে থাকো তাহলে দেখবে দেবতা এবং খোলদারের মাত্রার অসমান হয়নি, মাত্রাটাতে কোনো অসমান হয়নি, কিন্তু একটা জ্যোতি দেওয়া হচ্ছে। এসব ধ্বনিগত তর্ক মোকাবিলায় মীমাংসা করাই সহজ, লিখিত বাক্যের দ্বারা এসব সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব কিনা আমি জানি না। এই যে আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারছি, এটাই উনি বলছেন যে এগুলো প্র্যাকটিক্যালি না দেখালে বোঝানো যাবে না। তো আমি সেইগুলো একটু ধরে আজকে এগোনোর চেষ্টা করছি। একেবারে
দেবতা যেখানে জাগেন একা নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা ভক্ত সেথায় খোলো দ্বার আজ লব তার দেখা নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে কারে চাহিরে সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে কারে চাহিরে সন্ধ্যা বেলার আরতি হয়নি আমার শেখা নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা তবু জীবনের আলোতে জীবন প্রদীপ জালি হে পূজারি আজ নিভৃতে সাজাবো আমার থালি তবু জীবনের আলোতে জীবন প্রদীপ জালি হে পূজারি আজ নিভৃতে সাজাবো আমার থালি যেথা নিখিলের সাধনা পূজালো করে রচনা যেথা নিখিলের সাধনা পূজালো করে রচনা সেথায় আমিও ধরিব একটি জ্যোতির রেখা নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা ভক্ত সেথায় খোলো দ্বার আজ লব তার দেখা নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা কেন এই চিঠিগুলো দিলীপ কুমার রায় রবীন্দ্রনাথকে কেন এই জিজ্ঞাসা কারণ যেহেতু আমরা কিছু মানুষ আছি অনেক সময় বিশ্লেষণ না করেই সব কিছুকে হ্যাঁ বলি এটা সৌরভ এটা বলছো হ্যাঁ তুমি ঠিক বলছো সৌরভ আচ্ছা সৌরভ এটা কেন হলো এই যে আচ্ছা কেন হলো অনেকে ভাবে বাবা এই কেনটা জিজ্ঞাসা করব না
যে যার মধ্যে শিল্প সত্তা রয়েছে, যিনি সৃষ্টিকর্তা, তার মধ্যেই প্রশ্ন জাগতেই পারে যেটা কেন হলো। দিলীপ কুমার রায়ের রবীন্দ্রনাথের সঙ্গে যে সখ্যতাটা গড়ে উঠেছিল, বা তাদের কথোপকথন, তাদের দীর্ঘ আলাপচারিতা, তাদের অন্তরঙ্গ অনেক কথা ভাগ করে নেওয়া, বিশেষ করে রবীন্দ্রনাথের এই পর্যায়টা পৌঁছেছিল দিলীপ কুমার রায়ের জন্য। তার কারণ তিনি, আমি একটু আগেই বলেছিলাম, দিলীপ কুমার রায় মাঝে মধ্যে বিতর্কেও জড়িয়েছিলেন রবীন্দ্রনাথের সঙ্গে, এই একটি কারণে যে কোনো গানের শিল্পীর গান গাওয়ার ক্ষেত্রে তার স্বাধীনতা থাকা দরকার। এই জন্য রবীন্দ্রনাথকে তিনি চিঠিতে লিখেছেন, এই গানের সুরের এই ধারা কেন, এই সুরের সঙ্গে কথার এই মানে মেলবন্ধন হয়নি, তাও কেন, এই যে কেন, এই কেনরই উত্তর রবীন্দ্রনাথ একদম। সুন্দরভাবে ভেঙেছেন। এবং এই নয় যে আমি যেটা রচনা করেছি সেটাই আলটিমেট, হ্যাঁ, তা না। কিন্তু নয়, সেটার কারণটাও বুঝেছে। কারণ রবীন্দ্রনাথ তো একেবারে। বলেছেন, আমি যা তৈরি করে গেছি তা ভাঙার আর প্রয়োজনীয়তা একেবারে পড়বে তাই। না। আমি কিন্তু এমন কোনো ফাঁক রেখে হ্যাঁ, যাইনি, যেটা দুর্ভাগ্য অন্য কেউ এসে আমরা পূরণ করবে। মূর্খামির স্বর্গে বাস করি, যে আমরা ভাবি হয়তো তাকে দুমড়ে মুচড়ে দিলে নতুন কিছু আমরা আবিষ্কার করতে পারবো, কিন্তু আমরা করে উঠতে পারি না। এবং দিলীপ কুমার রায়ের সঙ্গে রবীন্দ্রনাথের এই কথোপকথন, বা এই যার প্রমাণস্বরূপ আমরা বিভিন্ন বইতে পাই, তার একটা বড় উদাহরণ আমার মনে হয় সৌরভ এগুলি। একদম। আমার পরের নিবেদন বসন্ত পর্যায়ের একটি গান, আজি এই গন্ধবিধুর সমীরণে। এখানে লিখছেন, কবিতায় আছে আজি গন্ধবিধুর সমীরণে। কবিতাটি সহজ নিয়মেই পড়া উচিত, অবশ্য এর পঠিত ছন্দে ও গীত ছন্দে প্রভেদ আছে। মানে আজি গন্ধবিধুর সমীরণে কার সন্ধানে ফিরি বনে বনে, এখানে গানের জন্য উনি একটা এই ঢুকিয়ে একটা অ্যাড করে দিয়েছেন, সংযোগ করেছেন, ওই হ্যাঁ। তালের তালকে অ্যাড করার জন্য, যে আজি এই অন্ধ মানে ওই শূন্যস্থানটা পূরণ করেছেন সুরের ক্ষেত্রে। সুরের জন্য। তো এরপরের নিবেদনটি একটা যাচ্ছি। ফোন নিয়ে আমরা সৌরভ হ্যাঁ, আসবাজন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। নমস্কার। হ্যাঁ, সুপ্রভাত। আমি হাবড়া হাটুয়া থেকে শেলী দত্ত বিশ্বাস বলছি। হ্যাঁ, বলুন দিদি। মানে আপনাদের কি বলে যে আমি ধন্যবাদ জানাবো, এত অপূর্ব অনুষ্ঠান আমি রোজ শুনি, মানে কি ভালো লাগে। আমার স্বামী এক্সপায়ার করেছে, আমি এই গান শুনে মনটাকে ভালো রাখি। রবীন্দ্রনাথকে নিয়ে বাঁচুন দিদি, উনি সব থেকে বড় সাহারা আমাদের মনের, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতি। আপনার স্বামী কে বলেছে চলে গেছে? আপনার স্বামী তো আপনার সাথেই রয়েছেন, একটু উপলব্ধি করুন। আমাকে ভীষণ ভালোবাসতো, ভালোবাসতো না, ভালো খুব এখনো ভালো বাসেন। লোক ছিল, ভালো লোক। শান্ত হন, নিজে শান্ত থাকুন। আপনাকে ভালো উনি এখনো বাসেন, তার জন্যে আপনি এখনো স্মৃতিতে ওনাকে রেখে দিয়েছেন। কারণ সেই ভালোবাসার স্মৃতিই তো আপনার কাছে এখন সব থেকে বড়, বলবো একটা বড় সম্পদ আপনার। সুতরাং মন ভাঙবেন না, আপনি বরং ভেঙে পড়লে উনি কষ্ট পাবেন। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন, আমরা আরও আনন্দিত যে আপনি আমাদের সাথে যুক্ত থাকুন, আরও থাকুন, আপনার মন আরও ভালো থাকবে। আছেন আপনি? আপনাদের কথাবার্তা, আপনাদের ব্যবহার আমার এত ভালো লাগে, আর আপনাকে আমার ভীষণ ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে আশীর্বাদ করবেন, এবং অনেক ভালোবাসা আমার তরফ থেকে আপনার জন্য, প্রণাম রয়েছে। আবারও বলছি, বিশ্বকবি আমাদের সব সময়ের সাথী, বিশ্বকবি আমাদের কষ্টের সাথী, আনন্দের সাথে। একবার ভেবে দেখুন তো, তিনি কত কষ্ট পেয়েছিলেন, কত মৃত্যু দেখেছেন, তার মা, তার স্ত্রী, তার সন্তান, সব তো তিনি সয়ে গিয়েছেন, বরং সয়ে এক একটা সৃষ্টি তিনি করে গেছেন। আপনার স্বামী আপনার সাথে রয়েছেন সব সময়ের জন্য, আমরা তো আছি। খুব ভালো থাকুন, মন ভালো রাখুন, তাতে উনিও ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আর এই সূত্র ধরেই আমরা সৌরভের গানেই যাব। আমি গানটি গাই। আজি এই গন্ধ বিধুর সমীরণে, আজি এই গন্ধ বিধুর সমীরণে কার সন্ধানে
আজি খুব ধনিলাম বড় মাঝে, একই চঞ্চল ক্রন্দন বাজে। আজি খুব ধনিলাম বড় মাঝে, একই চঞ্চল ক্রন্দন বাজে। সুদূর দিগন্তের সকরুণ সঙ্গীত, সুদূর দিগন্তের সকরুণ সঙ্গীত, লাগে মোর চিন্তায় কাজে। আমি খুঁজি কারে অন্তরে মনে, গন্ধ বিধুর সমীরণে, আজি এই গন্ধ বিধুর সমীরণে। ওগো জানি না কি নন্দন রাগে, সুখে উৎসুক যৌবন জাগে। ওগো জানি না কি নন্দন রাগে, সুখে উৎসুক যৌবন জাগে। আজি আম্র মুকুল সৌগন্ধে, নব পল্লব মর্মর ছন্দে। আজি আম্র মুকুল সৌগন্ধে, নব পল্লব মর্মর ছন্দে। চন্দ্র কিরণ সুধা সিঞ্চিত অম্বরে, চন্দ্র কিরণ সুধা সিঞ্চিত অম্বরে, অশ্রু সরস মহানন্দে। আমি পুলকিত কার পরশানে, গন্ধ বিধুর সমীরণে, আজি এই গন্ধ বিধুর সমীরণে, কার সন্ধানে ফিরি বনে বনে, গন্ধ বিধুর সমীরণে, আজি এই গন্ধ বিধুর সমীরণে, আজি এই গন্ধ বিধুর সমীরণে। দিলীপ কুমার রায়ের সঙ্গে রবীন্দ্রনাথের অনেক আলাপচারিতা তো হতো, এবং এই উত্তরের রবীন্দ্রনাথ তার এই গ্রন্থে আমরা তার অনেক উল্লেখ পাই। এই যে গানগুলোর সম্বন্ধে যেটা সৌরভ আজকে আমাদেরকে তথ্য তুলে ধরছেন, যে গানগুলোর মানে কবিতা এবং সুরের মেলবন্ধন হচ্ছে কি হচ্ছে না, দিলীপ কুমার রায় যা ওনাকে জিজ্ঞাসা করেছেন, হ্যাঁ, সেই যে জিজ্ঞাসু মন। এখানে বলি যে রবীন্দ্রনাথের সঙ্গে দিলীপ কুমার রায়ের কিছু বিষয় আলোচনা হতো, যেমন শাস্ত্রীয় সঙ্গীত আর সাধারণ গান, এই দুইয়ের মধ্যে কেন এক মানে পথ চলা নয়, কেন দুর ধারা আলাদা। রবীন্দ্রনাথ বলেছে কোথায় কারুকার্যতা বেশি প্রয়োজনীয়তা রয়েছে, কেনই ধ্রুপদাঙ্গ বা আমাদের এই দক্ষিণী সুরের বা শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে প্রয়োজনীয়তা রয়েছে, সুরের আধিক্য বেশি, আর কেন একটা গানের মধ্যে কথার আধিক্যর সঙ্গে সুরকে সমানতালে নিয়ে যাওয়া বা আত্মা বলা যায়, কথা সুরের আত্মা, সুর কথার আত্মা, এই দুয়ের এক অদ্ভুত বিশ্লেষণ রবীন্দ্রনাথের সঙ্গে দিলীপ কুমার রায়ের হতো। আমাদের বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? আমি মৃদুলা নিয়োগী বলছি।
একটু বক্সের Hello? সাউন্ডটা বাড়বে। কে বলছেন দিদি? আমি দুর্গাপুর থেকে মৃদুলা নিয়োগী বলছি। হ্যাঁ বলুন, নমস্কার। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এত ভালো লাগে, খুবই ভালো লাগে। সত্যি রবীন্দ্রসঙ্গীতের ভাবের তুলনা হয় না। ভাব বা কথা, মানে উনি একদম আমাদের মনের মধ্যে ঢুকে যেন তৈরি করেছেন গানকে। প্রত্যেকটা সিচুয়েশন আমাদের কাছে রবীন্দ্রসঙ্গীত মনকে প্রচন্ড শান্তি দেয়। আমি তো ভীষণ ভালোবাসি, আমি করিও, গান নিয়ে আসি। যাই হোক, খুবই ভালো লাগে আপনাদের এই অনুষ্ঠানটা, এত ভালো লাগে, খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ। যদি একটা গান আমি বলি, একটুখানি যদি শোনান, ছায়া ঘনাইছে বনে বনে। চেষ্টা করব। একেবারে অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। সৌরভ, এরপরে কোন বিশ্লেষণ? এরপরের যে গানটি আমি পাচ্ছি সেটা হচ্ছে আবার এরা ঘিরেছে মোর মন, পূজা পর্যায়ের একটি গান। তো এই গানটিতে ছন্দমাত্রার সঙ্গে ওই দাহ আবার, গানটার মধ্যে আছে দাহ আবার বেড়ে ওঠে ক্রমে, মাত্রার অসামান্য ঘটেছে এই তোমার মত আর কি, মানে বেড়ে ওঠে ক্রমে। এই ক্রমে শব্দটার ক্রয়ের ওপর যদি যথোচিত ঝোঁক দাও তাহলে হিসাবের গোল থাকে না, মানে দাহ আবার বেড়ে ওঠে ক্রমে, এটা বলছেন বেড়ে ওঠে ক্রমে। বস্তুত সংস্কৃত ছন্দের নিয়মে ক্র পরে থাকাতে ওঠের এ স্বরবর্ণে মাত্রা বেড়ে ওঠা উচিত, মানে সংস্কৃত নিয়ম অনুযায়ী ক্র। তাত্ত্বিক ব্যাখ্যাটা দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি বলতে পারো আমরা সাধারণত শব্দের প্রথম বর্ণস্থিত রফলাকে 2 মাত্রা দিতে কৃপণতা করি। আক্রমণ শব্দের ক্রকে তার প্রাপ্য মাত্রা দিই, আক্রমণ। কিন্তু ওঠে ক্রমে হ্রস্বমাত্রা খর্ব করে থাকি, দাহ আবার বেড়ে ওঠে ক্রমে, একারে একারে, হ্যাঁ, আক্রমণ। হ্যাঁ। এইটা আমরা বলতে পারছি না গানের ক্ষেত্রে, একদম, মানে একদম। দাহ আবার বেড়ে ওঠে ক্রমে, বেড়ে উঠছেই ক্রমে, বেড়ে উঠছে ক্রমে, এরকম ভাবে তা আমরা নয়, গাইছি না। একদম। তো সেটা যদি না গাই, সেই হিসাবে এই আবার এরা ঘিরেছে মোর মন গানটি একটু আবার এরা ঘিরেছে মোর মন, আবার এরা ঘিরেছে মোর মন, আবার চোখে নামে আবরণ, আবার এরা ঘিরেছে মোর মন। আবার যে নানা কথাই জমে, চিত্ত আমার নানা দিকে ভ্রমে, আবার যে নানা কথাই জমে, চিত্ত আমার নানা দিকে ভ্রমে, দাহ আবার বেড়ে ওঠে ক্রমে, দাহ আবার বেড়ে ওঠে ক্রমে, আবার যে হারাই শ্রীচরণ, আবার এরা ঘিরেছে মোর মন। তবু নীরবু বাণীর হৃদয় তলে ডুবে না যেন লোকের কোলাহলে, তবু নীরবু বাণীর হৃদয় তলে ডুবে না যেন লোকের কোলাহলে, সবার মাঝে
সাথে থাকো, আমায় সদা তোমার মাঝে ঢাকো, নিয়ত মোর চেতনা পড়ে রাখো, আলোকে ভরা উদার ত্রিভুবন আবার রাখিরেছে মোর মন, আবার চোখে নামে আবরণ, আবার রাখিরেছে মোর মন। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত এবং বাংলা গান এর যে এক তাত্ত্বিক ব্যাখ্যা রয়েছে, সেই তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ রবীন্দ্রনাথ দিলীপ কুমার রায়ের সঙ্গে করেছেন। এবং সবথেকে বড় বিষয়, দিলীপ কুমার রায়ের যে সঙ্গীত সমালোচনার মানসিকতা জানার ক্ষেত্রে সেটাকে সমর্থন করতেন সব সময়। এবং রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে একটা কথা বলেছেন যে অনেক সঙ্গীত শিল্পী কৌশল দেখাতে খুব ব্যস্ত থাকেন, তার ফলে গানের যে রস উপলব্ধি সেটা অনেক কমে যায়। এটাও কিন্তু দিলীপ কুমার রায়কে তিনি বলেছিলেন, যেহেতু দিলীপ কুমার রায় প্রশ্ন করেছিলেন যে কেন, মানে কেনই বা কৌশল থাকবে না, যে গানের রসবোধ কমে আসলে যাচ্ছে যারা সেখানে। দেখান, আমার মনে হয় তারা আমি জানি না, তারা এই ধরনের তথ্যগুলো পড়াশোনা করে মানে করে এই কাজগুলো করেন না। যদি এগুলো একটু পড়াশোনা করা যায় তাহলে আর আমার তো সাহস হবে না। সেই এই রসবোধটা অন্তত থাকতে হবে। আমরা আরেকটা গানে বোধহয় যেতে পারবো। আচ্ছা, বিরতির আগে এই গানটা আর আমি গাইতে পারছি না, কারণ এখন যে গানটা নিয়ে একটু জাস্ট বলে দেবো সেটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। ওটা তো দাঁড়িয়ে উঠে গাইতে হবে, সেই জন্য আমি এটা গাইছি না। শুধু আলোচনার জায়গাটা থেকে বলে রাখি যে জনগণ মন অধিনায়ক হোক গানটায় যে মাত্রাধিক্যের কথা বলেছ সেটা অন্যায় বলনি, মাত্রা অধিক্য কথা। ওই বাহুল্যের জন্য পঞ্জাব শব্দের প্রথম সিলেবেলটাকে দ্বিতীয় পদের গেটের বাইরে দাঁড় করিয়ে রাখি, মানে পঞ্জাব সিন্ধু, এই জাব করে যে একটা উনি দিয়েছেন আমরা জানি সবাই। তো এই মানে পঞ্জাবটাকে উনি একসাথে বলতে পারেননি, উনি যা বর্গীর জয়ের আকারের উপরে এই জাবের উপরে একটা যে ঝোঁক রেখেছেন, তো ওটা হয়তো দিলীপ কুমার রায়ের পছন্দ ছিল না, বা কেন করেছেন সেটা জানতে চেয়েছেন। সেই জন্য উনি এই ধরনের কথা বলেছেন যে পঞ্জাবকে পঞ্জব করে নামটার আকার খর্ব করতে সাহস হয়নি। আমি যদি মানে ওই হচ্ছে না তা রা 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 জায়গাটা, পঞ্জাবের জায়গাটা, ওটা আমি গাইছি না। কিন্তু যারা শুনছেন যদি একটু নিজেরা মনে মনে গান, তাহলে পঞ্জাব ও সিন্ধু গুজরাট, এখানে পঞ্জাব করলে ওটা আসবে না, সেটাই লিখেছেন যে আকারটাকে আমি খর্ব করতে সাহস হয়নি, ওটা দীর্ঘকায়দের দেশ, ওই জন্য আমি পঞ্জাব করিনি। পাঞ্জাবিরা যারা খুব লম্বা হয়, তো সেটার জন্য জাব কথাটাকে রেখেছেন ওই লম্বাটাকে ধরার জন্য। কতটা দেখো এখানে এটা বলে দিয়েছেন যে হাস্যরসিকতার মধ্যে কতটা তাত্ত্বিক ব্যাখ্যা, যেহেতু দীর্ঘাঙ্গী তারা, তার জন্য এই আকারটাকেও উনি দীর্ঘাঙ্গই রেখেছেন। ওটাকে যদি মানে বাদ দিয়ে উনি পঞ্জাব করতেন তাহলে সেটা খর্ব করা হয়, কারণ অত উঁচু যারা একটু দীর্ঘাদেহী আর কি, তাদের ওটাকে মাথায় রেখেও উনি সেটা করেছেন যে সুরটা। তো এই জন্যই উনি মানে এই জন্য সত্যি বিশ্বকবি, এবং এই জন্যই দিলীপ কুমার রায়ের এই প্রশ্নগুলো তিনি করেছেন বলে আজকে বোধহয় আমরা এই যে আলোচনাটা করতে পারছি বা জানতে পারছি, এটা হয়তো হয়েছে যেহেতু দিলীপ কুমার রায়ের প্রশ্নের উত্তরে রবীন্দ্রনাথ এগুলি লিখেছেন। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? আমি বলবো কি? নমস্কার, আমি কি বলতে পারি? হ্যাঁ, কে বলছেন দিদি? আচ্ছা, আমি নমস্কার। আপনার সঞ্চালনা খুব, আমার সুবর্ণা, আপনি আমার অনেক ছোট মেয়ের মতো। আমার বয়স 72 ইয়ার্স ওল্ড। আমি এখানে দিলীপ রায়কে সম্মান জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে এক লাইন বলতে চাইছি, আপনি যদি আমাকে অনুমতি দেন। এবং সৌরভ চক্রবর্তী যে গান করছেন সেটা অত্যন্ত ভালো গান গাইছেন। আপনাদের সিটিভেন সবাইকে আমার সুপ্রভাত, শুভেচ্ছা। রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্বকবি নামটা পেয়েছিলেন ত্রিপুরার থেকে, ত্রিপুরার মহারাজারা দিয়েছিলেন। হ্যাঁ, বিশ্বের কবি, সবারই কবি।
আপনি যখন ত্রিপুরায় গিয়েছিলেন তখন ওই বিশ্বকবি নামটা প্রথমে ত্রিপুরার মহারাজারাই দিয়েছিলেন, এবং আপনাদের সিটি বেইনে এত সুন্দর প্রোগ্রাম। আমি গিয়ে প্রোগ্রামও করে এসেছি আপনাদের এখানে। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি বিদেশে চলে বাহ। গেছিলাম, এবং সুবর্ণার সঙ্গে আমার কথা হয়েছিল। সুবর্ণা অত্যন্ত ভালো করে, যিনি সবার ডাকে সাড়া দেন, আহ্বান করেন এবং হাস্য মুখে নিয়ে নেয়। একদম। তা আমি ওইটুকুনি বলতে যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাড়িতেও গিয়েছিলেন, এটা ত্রিপুরার ইতিহাস ঘাটলে আরে পাবেন, বাহ, ত্রিপুরার বাহ। কর্নেল বাড়িতে। দারুণ। এবং জোড়াসাঁকোর বাড়ির সঙ্গে আমাদের বাড়ির সঙ্গে মোড় করছিল। আরে আমার বাহ। ঠাকুর দাদা ছিলেন শ্রীযুক্ত মহিম কর্নেল, উনি আচ্ছা। কর্নেল ছিলেন আচ্ছা। রাজাদের আমলে। আচ্ছা। হ্যাঁ, তো এইটুকুনি বলছি, বিশ্বকবি যে তিনি বিশ্বকবি হয়েছেন সে তো মধ্যগগনে উনি। উনি ত্রিপুরার রাজারাই ওনাকে প্রথম বিশ্বকবি নামে খ্যাত করেছেন। একেবারে এই তথ্য আমাদের অনেক সমৃদ্ধ করলো। আমাকে প্রণাম, অবশ্যই আমার প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন আমাদের সকলকে। আপনি ভালো থাকুন আর আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এভাবেই একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরলাম বিরতির পর। আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমাদের আজকের বিষয়বস্তু দিলীপ কুমার রায় ও রবীন্দ্রনাথ। আমরা বিভিন্ন তথ্য সাজিয়ে যতটা সম্ভব আমাদের এই অনুষ্ঠানকে তথ্য সমৃদ্ধ করার ধৃষ্টতা করেছি মাত্র বলতে পারি আমিও, এবং অবশ্যই আমাদের সঙ্গে সৌরভ আছেন। সৌরভও সুন্দর তথ্য আমাদের তুলে ধরছিলেন, এবং তার সঙ্গে আমাদের যন্ত্রণার সঙ্গে শিল্পীদেরও অনেক ধন্যবাদ, আমাদের টেকনিশিয়ানস ভাইদের এবং আপনাদের, আমাদের সর্বোপরি পরিবারের এই বৃহৎ পরিবারের সদস্যদের। বিরতির পর ফিরলাম। একটু অন্যভাবে আমরা রবীন্দ্রনাথকে আবার একটু স্মরণ করি। এর মধ্যে হ্যাঁ, অনুরোধের সেগুলো- অনেকগুলো গান জমে গেছে, কারণ এটা তো হ্যাঁ, শেষ পর্ব হ্যাঁ অনুষ্ঠানের। হ্যাঁ, সেই জন্য যদি সেখানে সেই একটু জায়গাটা যাই, একটু হ্যাঁ। চেষ্টা করছি। একটু হেমন্ত ঋতুর গান। হেমন্তে কোন বসন্তেরই বাণী, হেমন্তে কোন বসন্তেরই বাণী, হেমন্তে পূর্ণ শশী ওই 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 যে দিলবাণী, হেমন্তে কোন বসন্তেরই বাণী, হেমন্তে বকুল ডালের আগায় জ্যোৎস্না, যেন ফুলের স্বপন লাগায় জ্যোৎস্না। বকুল ডালের আগায় জ্যোৎস্না, যেন ফুলের স্বপন লাগায় জ্যোৎস্না। কোন গোপন কানা কানি পূর্ণ শশী, কোন গোপন কানা কানি পূর্ণ শশী, ওই 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 যে দিলবাণী, হেমন্তে কোন বসন্তেরই বাণী, হেমন্তে আবেশ লাগে বনে শ্বেত করবি, অকাল জাগরণে আবেশ লাগে বনে শ্বেত করবি, অকাল জাগরণে ডাকছে থাকি থাকি ঘুম হারা, কোন নাম না জানা পাখি ঘুম হারা। ডাকছে পাখি থাকি ঘুম হারা, কোন নাম না জানা পাখি ঘুম হারা। কার মধুর স্মরণ খানি পূর্ণ শশী, কার মধুর স্মরণ খানি পূর্ণ শশী, ওই 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 যে দিলবাণী, হেমন্তে কোন বসন্তেরই বাণী, হেমন্তে পূর্ণ শশী, ওই 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 যে দিলবাণী, হেমন্তে কোন
দিলীপ কুমার রায় এবং রবীন্দ্রনাথের তো প্রচুর কথোপকথন হতো, তার একটা দিক আমি বলি, সঙ্গীত তো আছেই, আধ্যাত্মিকতার দিকও রয়েছে। আর সেটা হচ্ছে চীন, জাপান এবং ভারত, এই তিন দেশে চিত্রকলার কদর যে ইউরোপ করেনি, এটা নিয়ে আলোচনা হতো। কেন এই প্রসঙ্গ বললাম? তার কারণ এই প্রসঙ্গটি যেমন দিলীপ কুমার রায়ের সঙ্গে রবীন্দ্রনাথের হয়েছিল আলোচনার আলাপচারিতার মধ্যে, তার সঙ্গে সঙ্গে এই যে উদাহরণটা, ইউরোপ কদর বুঝেছে অনেক দেরিতে বা বোঝেনি, গানের ক্ষেত্রেও এরও অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে তৎকালীন সময়, এবং সেই বাধাগুলি এসেছে কিভাবে, কেনই বা এলো, কতটা উচিত কতটা অনুচিত, সেই নিয়েও কিন্তু দিলীপ কুমার রায়ের সঙ্গে রবীন্দ্রনাথের দীর্ঘ আলাপচারিতা হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে দিলীপ কুমার রায় রবীন্দ্রনাথের সঙ্গে যখন কথোপকথনে থাকতেন, বা উনি গুরু শিষ্যর থেকেও বন্ধু বেশি ছিলেন ওনারা দুজনে, সেখানে দিলীপ কুমার রায় আধ্যাত্মিকতার আকাঙ্ক্ষা বলুন, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই পার্থিব প্ররোচনা এবং দাম্পত্য জীবন নিয়েও কিন্তু আলোচনা হতো। মানে কতটা গভীর সখ্যতা ছিল এই দিলীপ কুমার রায় এবং রবীন্দ্রনাথের মধ্যে, যেখানে শিল্পসত্তা নিয়ে আলোচনা হচ্ছে, আধ্যাত্মিক চেতনাবোধের জাগরণ নিয়েও আলোচনা হচ্ছে, তার সঙ্গে দাম্পত্য নিয়েও আলোচনা হচ্ছে। অর্থাৎ কিনা একটা নতুন জীবন, আমরা যদি এইভাবে ব্যাখ্যা দিয়ে থাকি যে নতুন জীবনে প্রবেশ ইত্যাদি নিয়ে। আসবো আর একটি গানের পর তোমার। আচ্ছা, তো দিদি অনুরোধ করেছিলেন ছায়া ঘনাইছে বনে বনে। হ্যাঁ, ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দে যা। ছায়া ঘনাইছে বনে বনে, কবে নব ঘন বরিশানে, গোপনে গোপনে এলিকে ছায়া ঘনাইছে বনে বনে। পুরবে নীরব ইশারাতে, একদা নিদ্রাহীন রাতে, পুরবে নীরব ইশারাতে, একদা নিদ্রাহীন রাতে, হাওয়াতে কি পথে দিলি খেয়া, আষাঢ়ের খেয়ালে কোন খেয়া। ছায়া ঘনাইছে বনে বনে। যে মধুর হৃদয়ে ছিল মাখা, কাঁটাতে কি ভয়ে দিলি ঢাকা। যে মধুর হৃদয়ে ছিল মাখা, কাঁটাতে কি ভয়ে দিলি ঢাকা। বুঝি এলি যার অভিসারে, মনে মনে দেখা হলো তারে।
অভিসারে মনে মনে দেখা হলো তারে, আড়ালে আড়ালে দেয়ালে আপনায় লুকায়ে দেয়ানে ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া ছায়া ঘনাইছে বনে বনে। কবে নব ঘন বরিশানে গোপনে গোপনে এদিকে ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া ছায়া ঘনাইছে বনে বনে। দীর্ঘ আলাপচারিতার মধ্যে দিলীপ কুমার রায়ের সঙ্গে রবীন্দ্রনাথের আরেকটি বিষয় নিয়েও গভীর আলাপচারিতা হতো, তা হচ্ছে আর্ট। একটু আগেই বললাম, এই দিলীপ কুমার রায়ের আর্টে অ্যাবসলিউট ভ্যালু, এই কথাটা আমি কোট আনকোট বলছি, আর্টে অ্যাবসলিউট ভ্যালু নিয়ে দিলীপ কুমার রায়ের একমত প্রতিষ্ঠা নিয়ে প্রশ্ন, তার সঙ্গে এই বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনার কী ছিল, তার ধারা বা তার ব্যক্তিগত অভিমত কী ছিল, সেই নিয়ে কিন্তু মতানৈক্যও ছিল। এবং এই মতানৈক্য না ঠিক ওই রকম নয় যে তুমি যা বলছো আমি তা মানছি না, মানে আমি আমার জায়গায় আমি আমার অবস্থানে দৃঢ় হয়ে রয়েছি, তুমি তোমার অবস্থানে ভাই দৃঢ়, তা নয়। যেহেতু এনারা দুজনেই শিল্পসত্তার সেই আধার ছিলেন বলতে পারি, তাই এই প্রশ্ন বা মতানৈক্য তৈরি হওয়ার মধ্যেও তথ্য লুকিয়ে থাকতো। তাদের এই মতানৈক্য থেকেই নতুন তথ্যের কিন্তু জন্ম হয়েছে, যা ব্যাখ্যার মাধ্যম দিয়ে এসছে। সেটা রবীন্দ্রনাথ এবং দিলীপ কুমার রায়ের সঙ্গীত নিয়ে বলুন, সঙ্গীতের চলন নিয়ে বলুন, শাস্ত্রীয় সঙ্গীত, বাংলা গানের ধারার যে আঙ্গিক তার তাত্ত্বিক ব্যাখ্যা বলুন, এবং আর্ট, এই চিত্রকলা, তার মধ্যে যে ব্যাখ্যা লুকিয়ে রয়েছে এবং আধ্যাত্মিক চেতনা, প্রত্যেকটি কিন্তু এই প্রশ্ন এবং উত্তরের মাধ্যম দিয়ে কিন্তু একটা আলাদা তথ্য তৈরি হয়েছে, যে তথ্যতে আমরা কিন্তু সমৃদ্ধশালী অবশ্যই হচ্ছি। আমরা আবারও যাব সৌরভের কাছে। একটি শীতের একটি গান একটু আছে, শীত না আসুক তবু আমরা চেষ্টা করছি। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। পাতাগুলি শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। উড়িয়ে দেবার মতন এসে কাঙাল তারে করলো শেষে। উড়িয়ে দেবার মতন এসে কাঙাল তারে করলো শেষে। তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে। তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে।
করে ভরে দেওয়া যার খেলা তারি লাগি রইনু বসে সকল বেলা তারি লাগি শূন্য করে ভরে দেওয়া যার খেলা তারি লাগি রইনু বসে সকল বেলা তারি লাগি শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে সভ্য আবার সময় আমার হবে কখন কোন সকালে সভ্য আবার সময় আমার হবে কখন কোন সকালে শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে পাতাগুলি শিরশিরিয়ে ঝরিয়ে দিল ডালে ডালে শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। অসাধারণ একজন বন্ধু রয়েছেন, দেখে নেব। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার, সুপ্রভাত, কেউ আছেন আমাদের সাথে? হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি পাহাড়পুর বীরভূম থেকে বলছি। হ্যাঁ, বলুন। তমাল মহান্ত। হ্যাঁ দাদা, বলুন। টিভির আওয়াজটা একটু মিউট করে দেন, বলুন। বলছি যে রবীন্দ্রনাথের সঙ্গে হ্যাঁ, মিউট না করলে দিলীপ কথা কুমার রায় এবং অতুল প্রসাদ সেন, হ্যাঁ বলুন। দিলীপ কুমার রায় এবং অতুল প্রসাদ সেন একসঙ্গে রবীন্দ্রনাথের সঙ্গে কথা বলছিলেন। হ্যাঁ দাদা, আপনি একসঙ্গে টিভিতে তার শুনবেন না, রবীন্দ্রনাথ- কথা শুনতে পাচ্ছি না আমরা, তাহলে আপনি ফোনে কথা বলুন। হ্যাঁ, ওহো, ফোনটা কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আসলে টিভির আওয়াজ একসাথে থাকলে আমরা শুনতে পারি না কখনোই। যাই হোক, আমি একটু তথ্যে যাই। একটি বিষয় বলবো, বিজলি পত্রিকাতে তৎকালীন সময়ে দিলীপ কুমারের একটি প্রবন্ধ প্রকাশিত, অনেক প্রবন্ধই প্রকাশিত হয়েছে। একটি নির্দিষ্ট প্রবন্ধ প্রকাশিত হয়েছিল, সেটি নিয়েই রবীন্দ্রনাথ বলেছিলেন যে গানেতে বাহাদুরি দেখানো প্রবণতা তখন খুব ছিল, কারণ তৎকালীন সময় শাস্ত্রীয় সঙ্গীত বলে উনি কিছু করেননি, কারণ প্রত্যেকটা সঙ্গীতে আলাদা মাহাত্ম্য ছিল, রবীন্দ্রনাথ বলতেন, যেটা তিনি নিজের আঙ্গিকেও এনেছিলেন। কিন্তু বাহাদুরি নয়, নিজস্ব কসরত নয়, গানের উপলব্ধি বোধ, এবং বিশেষ করে দিলীপ কুমার রায়ের যে প্রবন্ধ এবং তার যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণকে তিনি গুরুত্ব দিয়েছিলেন এবং শ্রদ্ধাশীলভাবে সম্মান করেছিলেন বিশ্বকবি নিজে হয়েও, কারণ এটাই তার শিল্পসত্তা। এবং একইভাবে দিলীপ কুমার রায়কেও কিন্তু আমরা সেভাবেই পাই। শুধু সঙ্গীত নয়, রাষ্ট্র বলুন, সমাজ বলুন, তৎকালীন বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপট সব নিয়েই থাকতো আলোচনা। যাবো আরেকটি গানে আমরা, সৌরভে। আমরা নূতন প্রাণের চর, আহা আমরা নূতন প্রাণের চর, আহা আমরা থাকি পথে ঘাটে, নাই আমাদের ঘর, আহা আমরা নূতন প্রাণের চর, আহা আমরা। বিয়ে পক্ক পাতার পুঁজি পালাবে শীত ভাবছ বুঝি গো, ও সব কেড়ে নেব উড়িয়ে দেব দক্ষিণ হাওয়ার পর, আহা আমরা নূতন প্রাণের চর, আহা আমরা। তোমায়
তোমায় বাঁধব নূতন ফুলের মালায়, বসন্তের এই বন্দিশালায় বাঁধব নূতন ফুলের মালায়, বসন্তের এই বন্দিশালায়। জীর্ণ জরার ছদ্ম রূপে এড়িয়ে যাবে চুপে চুপে, তোমার সকল ভূষণ ঢাকা আছে নাই যে অগোচর। আহা আমরা নূতন প্রাণের ঝড়, আহা আমরা থাকি পথে ঘাটে নাই আমাদের ঘর। আহা আমরা নূতন প্রাণের ঝড়, আহা আমরা নূতন প্রাণের ঝড়, আহা আমরা নূতন প্রাণের ঝড়, আহা আমরা। আজ আমরা দিলীপ কুমার রায় এবং রবীন্দ্রনাথ নিয়ে সামান্য কিছু তথ্য দিয়ে অনুষ্ঠান শেষের পর্যায়ে পৌঁছে গেলাম, কারণ অনেক বিস্তৃত আলোচনা রয়েছে, সময় বড্ড কম। গানে গানে আমরা বিদায় নেব। সৌরভকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান আরও সুন্দর করার জন্য, তথ্য সমৃদ্ধ আরও সংযোজন করে করার জন্য তথ্য সমৃদ্ধ অনুষ্ঠানটিকে। এবং তার সঙ্গে আমাদের যন্ত্রণার সঙ্গে শিল্পীদের, অভিজিৎ দা, মৃগাঙ্ক দা, বিক্রমকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, এবং এই অনুষ্ঠান সুন্দর করার জন্য আমাদের টেকনিশিয়ানস ভাই, এবং তার সঙ্গে আপনাদের অনেক ধন্যবাদ জানিয়ে শেষ গানে আমরা যাব। সৌরভ গানে গানে যতটুকু সময় আছে ছোট্টর মধ্যে বিদায় নেব। হ্যাঁ, আমি একটি পূজা পর্যায়ের গান দিয়ে অনুষ্ঠান আজকের শেষ করছি। ওকে, আচ্ছা। প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি করি জোর কারো হে ভুবনেশ্বর, দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি। তোমারও আপার আকাশের তলে বিজনে বিরলে নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি। তোমারও বিচিত্র এ ভব সংসারে কর্ম পারাবার পারে, নিখিল ভুবন লোকের